তো চলুন আজকের আলোচনা শুরু করি। আজকে আলোচনায় আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে গ্রুপ ভার্ব হিসাবে কাম শব্দটিকে মনে রাখতে পারি এবং কাম শব্দের সাথে কোন শব্দটি যুক্ত হলে কি ধরনের বাংলা অর্থ হবে সেগুলো নিয়ে আজকের কথা। তো চলুন শুরু করি আজকের আলোচনা। তো প্রিয় দর্শক, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কি? এটি হচ্ছে একটি সাধারণত মেন ভার্বের সাথে বা ভার্বের সাথে একাধিক প্রিপোজিশন ব্যবহার হয়ে তখন অর্থগতভাবে পরিবর্তন আসে। তো এইভাবে কাম শব্দের সাথে নানান শব্দ যুক্ত হয়ে কিভাবে অর্থ চেঞ্জ হয় আমি এখন সেগুলো দেখাবো। তো প্রথমেই যেটি করতে হবে আপনাদেরকে, এইখানে আমি যেগুলো দেখাবো প্রথমে আমরা হচ্ছে পড়বো, মানে 15 থেকে 16টা মুখস্থ করব, তারপরে এটার সাথে প্র্যাকটিস করব। এই জন্য যা করতে হবে আপনাকে একটু প্রথমেই জাস্ট চুপচাপ শুনে যেতে হবে, আমার কথাগুলো আপনার সাথে আমার সাথে শেয়ার করতে হবে, তাহলে দেখবেন আপনি শিখে গেছেন। প্রথমটা হচ্ছে কাম অ্যাবাউট। কাম অ্যাবাউট মানে হলো কোনো কিছু হ্যাপেন বা ঘটা। এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, সো বি কেয়ারফুল, দেখতে থাকেন। কাম অ্যাবাউট বাংলা হচ্ছে কোনো কিছু ঘটা, কাম অ্যাবাউট। এরপরে দেখেন, আপনারা কিন্তু একটা একটা করে মুখস্থ করার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখতে পাওয়া। দেখেন অ্যাক্রস কথাটার মানে হলো ব্যাপিয়া। তাহলে দেখেন, যখন আপনি বাইরে কোথাও গেলেন বা ঘুরতে গেলেন বা নিজেকে বাইরে মেলে ধরতে গেলেন, তখন দেখলেন আপনি কারোর সাথে হঠাৎ দেখা হয়ে গেল, বাজারে ঘুরতে ঘুরতে কারোর সাথে, হ্যাঁ আঁকা বাঁকা ঘুরতে ঘুরতে কারোর সাথে দেখা হয়ে গেল। তো আপনি মনে রাখতে পারেন কাম অ্যাক্রস মানে কারোর সাথে দেখা হওয়া বা দেখতে পাওয়া। আর কাম অ্যাবাউট এইটা কিভাবে ঘটা এটা মনে রাখবেন, সেটা হচ্ছে অ্যাবাউট মানে কোনো বিষয়, তো কোনো বিষয় স্বাভাবিকভাবে ঘটে থাকে, তো কাম অ্যাবাউট এর সাথে অর্থটা মিল রাখতে পারি, কোনো কিছু ঘটা। এরপর একটা আসেন কাম অ্যালং, তারপর আসেন কাম অ্যালং। দেখেন কাম অ্যালং মানে হচ্ছে অনুসরণ করা। অ্যালং এর একটা স্বাভাবিক অর্থ যদি আপনি মনে রাখতে পারেন, অ্যালং মানে হচ্ছে বরাবর, অ্যালং মানে বরাবর। তাহলে কাম অ্যালং মানে কারো বরাবর আমিও যাব, এই বিষয়টাই হচ্ছে কাম অ্যালং মানে হচ্ছে অনুসরণ করা। কাম অ্যালং কথাটার মানে হচ্ছে অনুসরণ করা। পরেরটা আসেন কাম অ্যাট। দেখেন কাম অ্যাট মানে নাগাল পাওয়া। দেখেন আমরা কিন্তু স্বাভাবিকভাবে জানি অ্যাট মানে হচ্ছে কোনো ছোট স্থানের আগে বসে, বা অ্যাট হচ্ছে দিকে বোঝাতে বসে। তো খেয়াল করেন কাম অ্যাট মানে যখন অ্যাট যে কোনো একটা স্থান বা যে কোনো একটা বিষয় বোঝাতে কামের সাথে অ্যাট দেওয়া মানে হচ্ছে তার নাগাল পাওয়া বা সেটাকে ধরতে পারা। তাহলে কাম অ্যাট মানে সত্যের নাগাল পাওয়া বা কোনো কিছুকে ধরতে পারা। আর কাম বাই মানে হচ্ছে কোনো কিছু পাওয়া, এইটা হলো কোনো বস্তুগত জিনিস পাওয়া। নাগাল পাওয়া মানে তার কাছাকাছি যাওয়া। আর কাম বাই মানে আপনি রাস্তাতে একটা মানিব্যাগ খুঁজে পেলেন বা আপনি কোনো এক জায়গাতে একটা কিছু খুঁজে পেলেন, হ্যাঁ আপনি একটা স্থান খুঁজে পেলেন, আপনি একটা বই খুঁজে পেলেন, সেক্ষেত্রে ইউজ করতে হবে কাম বাই। তাহলে কাম বাইয়ের একটা সিনোনিম হচ্ছে গেট। পরীক্ষার হলে এই এটাই সরাসরি আসবে যে কাম বাই মানে কি, কাম বাই মানে হচ্ছে গেট। ক্লিয়ার? তাহলে এই পাঁচটা আপনি একটু দ্রুত মনে করে ফেলেন, আমি আপনাদের জন্য এখান থেকে এই পাঁচটাকে প্রথমে ডিলিট করব। সো প্র্যাকটিস। প্রথমটা কি ছিল? ঘটা, কাম হ্যাপেন, কাম হ্যাপেন। 2 নাম্বারটা কাম অ্যাক্রস মানে দেখতে পাওয়া। 3 নাম্বারটা কাম অনুসরণ করা, কিভাবে বলেন? দেখেন অনুসরণ করা হচ্ছে কাম অ্যালং, কাম অ্যালং। তারপরটা কাম অ্যাট নাগাল পাওয়া, তারপরটা কাম বাই মানে হচ্ছে কোনো কিছু পাওয়া বা গেট। পাঁচটা বুঝে গেলেন। এইবার দেখেন আমি মনে রাখার সিস্টেমটা কিভাবে আপনাদেরকে দিয়েছি, সেটি হচ্ছে এক্সাম্পল। তো আপনি যদি এই উদাহরণগুলোর মধ্যে বাংলা অর্থ সেটআপ দিতে পারেন, দেখবেন অটোমেটিক পারবেন। হ্যাঁ, তো দেখেন এখানে আমি আপনাদেরকে উদাহরণগুলোর সেটআপ দিচ্ছি। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হাউ ইট কেম, হাউ ইট কেম। দেখেন তো এই বাক্যের অর্থটা কি দাবি করছে। আমি কিন্তু এই ক্লাসটা একটু আপনাদেরকে বলবো, যাদের ধৈর্য নাই তাদের এই ক্লাস করার দরকার নাই, কারণ এই ক্লাসটি কিন্তু খুব ধৈর্যের ক্লাস, গ্রুপ ভার্ব, আবার মনে রাখতে পারলে মজা। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি না, হাউ ইট কেম কিভাবে এটা ঘটলো, কেম অ্যাবাউট এখানে দিতে হবে অ্যাবাউট। পরের উদাহরণটা আই কেম দ্য লেম ম্যান অন দ্য ওয়ে। দেখেন তো এই উদাহরণটা বাংলা কি দাবি করছে, বলা হচ্ছে আই কেম দ্য লেম, লেম মানে হচ্ছে খোড়া বা ল্যাংড়া, হ্যাঁ আই দ্য লেম ম্যান অন দ্য ওয়ে মানে আমি রাস্তায় একজন খোড়া বা ল্যাংড়া লোককে দেখতে পেলাম। এইবার বলেন তো আমি বলছিলাম রাস্তায় ঘুরতে ঘুরতে কারোর সাথে দেখতে পাওয়া বা কাউকে দেখা পাওয়া, তখন আমরা কি ইউজ করব? কাম অ্যাক্রস। তাহলে 2 নাম্বারটা হবে কাম অ্যাক্রস। 3 নাম্বারটা দ্য নাইট গার্ড কেম দ্য থিপ উইথ এ বিগ স্টিক। এবার চিন্তা করেন, আমরা বলছিলাম যে কাউকে অনুসরণ করা মানে পিছে পিছে যাওয়া।
দেখেন তো এই বাক্যটা বোঝাচ্ছে না? এই বাক্যটায় যে দ্য নাইট গার্ড কেম দ্য থিপ উইথ এ বিগ স্টিক, মানে হচ্ছে রাতের গার্ডটি কি করলো, চোরের পিছনে পিছনে লাঠি নিয়ে কি করলো, তাড়া করলো বা পিছনে পিছনে অনুসরণ করলো। তো এইখানে আমরা বলছিলাম যে অ্যালং মানে বরাবর অর্থে কারো পিছনে সোজা যাওয়া। তাহলে অ্যালং শব্দটা মনে রাখলে আমরা বুঝবো কাম বাই মানে হচ্ছে কারো পিছনে সোজা অনুসরণ করা। তাহলে এখানে ইউজ করতে হবে সরি কাম অ্যালং। তাহলে দ্য নাইট গার্ড কাম অ্যালং দ্য থিপ। তারপর একটা আসেন দ্য ফক্স ট্রাইড টু কাম দ্য গ্রেপস। দেখেন তো এটা কি হবে? এগুলো কিন্তু জাস্ট অর্থের খেলা, গ্রুপ ভার্ব আর কিছুই না। আপনাকে অর্থগত বিষয়টা ভালো করে বুঝতে পারলেই কিন্তু আপনি উত্তর করতে পারবেন। দেখেন পরেরটা বলছে দ্য ফক্স ট্রাইড টু কাম। দেখেন দ্য ফক্স ট্রাইড টু কাম এট দ্য গ্রেপস, মানে শিয়ালটি চেষ্টা করলো গ্রেপস মানে আঙ্গুর ফল ধরতে, বাট ফেইল্ড মানে কি, ব্যর্থ হলো, মানে নাগাল পেতে বা ধরতে পারা। আমি বলছিলাম যে কোনো কিছু ধরতে পারা অর্থে এট। হাউ ডিড ইউ কাম দিস পিকচার, মানে তুমি কিভাবে এই ছবিটি পেলে, তার মানে হচ্ছে কাম বাই। আমি বলছিলাম কাম বাই মানে কোনো কিছু খুঁজে পাওয়া, কাম বাই মানে খুঁজে পাওয়া। সো এখানে এটা উত্তর হবে হচ্ছে বাই। তাহলে এইভাবে চাইলে আমরা গ্রুপ ভার্বকে মনে রাখতে পারি উইথ উদাহরণ এবং বিশেষ কিছু টেকনিক, যেগুলো আমি আপনাকে বললাম, নিজের মতো করে তৈরি করেও পারবেন। আমি যাচ্ছি পরের আর কয়েকটিতে। এবার আসেন পরের কয়েকটাতে। দেখেন, হ্যাঁ আশা করি মনোযোগ দিয়ে দেখছেন। আমি বলেছি ক্লাসটি কিন্তু একটু ধৈর্যের ক্লাস, এখানে সবাইকে পরীক্ষা দিতে হবে। একটু পরেই আমি এমসিকিউ সলভ করব। চলে আসেন কাম ডাউন। কাম ডাউন মানে হচ্ছে কমে যাওয়া। দেখেন ডাউন মানে কি, ডাউন মানে কোনো কিছু নিচের দিকে যাওয়া, মানে কি সেটা কমে যাওয়া। তাহলে কাম ডাউন কথাটার মানে হচ্ছে কমে যাওয়া। কাম ডাউন অন, দেখেন আপনি কারো উপরে যদি অধিক সমালোচনা করতে চান তাহলে আপনাকে বলতে হবে কাম ডাউন অন, কাম ডাউন অন। হোয়াট ইজ কাম অফ? কাম অফ বা কেম অফ এটা আমরা অনেকেই জানি। কেম অফ মানে হচ্ছে কোনো বিখ্যাত পরিবার বা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করা। তাহলে কেম অফ মানে জন্মগ্রহণ করা। আরেকটা হচ্ছে কাম অফ। কাম অফ হচ্ছে টেক প্লেস, সম্পূর্ণ হওয়া। কাম অফ হচ্ছে টেক প্লেস মানে সম্পূর্ণ হওয়া। আর হচ্ছে কাম আউট, প্রকাশিত হয়। এটা আমরা জানি, আউট মানে বাহিরে। তো কোনো কিছু বাহিরে চলে আসা, তার সেটা মানে হচ্ছে কাম আউট। কাম আউট মানে প্রকাশ পাওয়া। এইবার আমার সাথে আপনারা পরীক্ষা দিবেন। আমি এই কটাকে এখান থেকে নাই করে দিচ্ছি। দেখি মনে করার চেষ্টা করেন কার কিছু মনে পড়ে কিনা। অর্থগুলির দিকে তাকাতে হবে, অর্থগুলোর দিকে। ডিক্রিজ মানে কি, কমে যাওয়া। তাহলে আমরা ব্যবহার করব কাম ডাউন। অধিক সমালোচনা, কাম ডাউন অন, দুইটা প্রিপোজিশন দিচ্ছি। তাহলে কাম অফ জন্মগ্রহণ করা, তারপরটা হচ্ছে কি সম্পূর্ণ হওয়া, কাম কি ছিল এটা, আর হচ্ছে প্রকাশিত হয় এটা হচ্ছে কাম আউট, আর সম্পূর্ণ হওয়া এটা ছিল কাম অফ, ও ডাবল এফ। বুঝতে পারছি? তাহলে এই যে ক্লুগুলো আমি দিচ্ছি, এই ক্লুগুলো মনে রাখতে পারলেই কিন্তু আপনারা গ্রুপ ভাগ মনে রাখতে পারবেন। তাছাড়া ভাই গ্রুপ ভাগ মনে রাখা এত সহজ নয়। এইবার দেখেন কিছু উদাহরণ দ্বারা প্র্যাকটিস করেন। দ্য প্রাইস অফ রাইস হ্যাজ কাম। দ্য প্রাইস অফ রাইস হ্যাজ কাম মানে চালের মূল্য হ্যাজ কাম, তারপর কি দিব বলেন, কাম ডাউন, মানে চালের মূল্য কি কমে গিয়েছে। আমরা বলছি ডাউন মানে কি কমে যাওয়া। দ্য ব্যাড ম্যান কাম, দ্য ব্যাড ম্যান কেম, দ্য ব্যাড ম্যান কেম ড্যাশ মাই হাউস। এখানে কি হবে বলেন? দেখেন মন্দ লোকটি, খারাপ লোকটি আমার বাড়ির উপরে বা আমার বাড়িকে নিয়ে বা আমার বাড়ি সম্পর্কে অধিক সমালোচনা করলো। দ্য ব্যাড ম্যান কাম ডাউন অন মানে অধিক সমালোচনা অর্থে দুইটা প্রিপোজিশন, ডাউনও দিবেন অনও দিবেন। ক্লিয়ার? তাহলে এখানে এই উদাহরণটাতে হচ্ছে দ্য ব্যাড ম্যান কাম ডাউন অন মাই হাউস। এরপরে পরেরটা হি কামস ড্যাশ এ রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি। এখানে দেখেন তো মুসলিম পরিবারে থেকে সে এসেছে, তার মানে সে একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে। তাহলে জন্মগ্রহণ করা অর্থে আমরা বলছিলাম কাম অফ। তাহলে এই পরের উদাহরণটা হবে কাম অফ, কাম অফ। এরপর পরের উদাহরণ আওয়ার অ্যানুয়াল স্পোর্টস গেম ড্যান্স লাস্ট মানডে। দেখেন তো এখানে কি বোঝাতে চাচ্ছি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা বার্ষিক খেলা সম্পূর্ণ হয়েছিল বা ঘটেছিল, এই রকম অর্থে আমরা এখানে ইউজ করব হচ্ছে কাম অফ, কাম অফ বা কেম অফ, ও ডাবল এফ। দেখেন কেম অফ মানে হচ্ছে কোনো কিছু ঘটা বা সম্পূর্ণ হওয়া বা পরিপূর্ণ হওয়া। তাহলে আওয়ার অ্যানুয়াল স্পোর্টস কেম অফ লাস্ট মানডে, আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত সোমবারে হয়েছিল। তো ভিউয়ার্স আপনারা যারা দেখছেন এই ক্লাসটি তাদেরকে বলবো যে একটু ধৈর্য ধরেন, আমরা একটু পরে এমসিকিউ প্র্যাকটিস করব, তখন আবারও বিষয়টা ক্লিয়ার হবে।
হ্যাঁ, সো আগে পড়ে নিচ্ছি। তারপরেরটা, দ্য রেজাল্ট উইল কাম আউট মানে প্রকাশ পাওয়া। দেখেন ফলাফলের বিষয়টা আমরা জানি প্রকাশের দিকে যাচ্ছে, তাহলে তার রেজাল্ট উইল কাম আউট সুন। দ্য রেজাল্ট উইল কাম আউট সুন মানে আমাদের ফলাফলটা কি শীঘ্রই প্রকাশ হবে। তো এই যে প্রিয় দর্শক, আপনাদেরকে মোট কয়টা পড়লাম বলেন? 10টা পড়ালাম কাম দিয়ে, আরো কয়েকটা আছে, একটু ধৈর্য ধরতে হবে, এই কটা হলেই শেষ হবে। চলে আসেন এই লাস্ট এই কটা। দেখা যাচ্ছে নুন নিশ্চয়ই। পরেরটা কাম আউট মানে প্রকাশ পাওয়া, এটা অলরেডি আমি বলে দিয়েছি। কাম আউট এটা আপনারা না পড়লেও হবে, একটা অলরেডি বলেছি। কাম আউট মানে কি বলেন? প্রকাশ পাওয়া। কাম আউট প্রকাশ পাওয়া। আচ্ছা, এরপরেরটা আসেন, কাম রাউন্ড। এটা আমরা অনেকেরই মুখস্থ আছে। কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। বলেন কাম রাউন্ড মানে কি? আরোগ্য লাভ করা। কাম রাউন্ড। রাউন্ড মানে কথা কি? কথা হচ্ছে আপনি আগে একরকম ছিলেন, অসুখ হলো আপনার, আপনি আবার রাউন্ডে চলে আসলেন, মানে ঘুরে আবার আসলেন। এইটা মনে রাখতে পারেন। আবার আরেকটা বিষয় মনে রাখতে পারেন, অনেকেই মেডিকেলে গেছেন, মেডিকেলে দেখবেন ডাক্তার রাউন্ডে আসে, বলে না ডাক্তার রাউন্ডে আসছে। তো এই রাউন্ডে বা রাউন্ডে আসা মানে হচ্ছে কাম রাউন্ড, কথাটার মানে আরোগ্য লাভ করা। যেটা মনে রাখবেন আপনারা, রিকভার শব্দটা, কারণ হচ্ছে এইটাই কিন্তু সিনোনিম আকারে চাইবে। আমি একটু পরে এমসিকিউ দিব, সেখানে কিন্তু আপনাকে উত্তর করতে হবে। তারপরটা কাম টু। কাম টু মানে পরিমাণ হয়, এটা আসে না তেমন। কাম আন্ডার অধীন হওয়া বা শিকার হওয়া, আন্ডার মানে অধীন, এটা বুঝেন। কাম আপ এটা লাগবে। কাম আপ মানে জন্মগ্রহণ করা, উদিত হওয়া বা হাজির হওয়া। কাম আপ, কাম আপ জন্মগ্রহণ করা, উদিত হওয়া বা হাজির হওয়া। ক্লিয়ার? তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে এইগুলো ব্যবহার করে উদাহরণ কয়েকটা দেখাচ্ছি। দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন মানে রোগীটা কি করবে? খুব দ্রুতই সুস্থ হবে। হিজ ইনকাম কাম, তার আয়টা কাম টু মানে পরিণত হয়েছে টাকা 5,000 এ মান্থ, মানে প্রতি মাসে তার আয়টা কত দূর গিয়েছে? 5,000 টাকার মধ্যে। কত টাকার মধ্যে? 5,000 টাকার মধ্যে। তাহলে এই উদাহরণগুলো কিন্তু আপনার জন্য খুবই প্রয়োজন। আপনি যতই মনে করেন গ্রুপ ভার্ব পণ্ডিত করে শুধু মুখস্থ করবেন, লাভ হবে না। আগে আপনাকে উদাহরণ প্র্যাকটিস করতে হবে, বাংলা বুঝে আনসার করতে হবে। আচ্ছা, তারপরেরটা কাম আপ উইথ মানে চিন্তা করা। আই কাম আপ উইথ এ থ্রো হেল্প, লাস্টেরটার কথা বলছি। আর তারপরটা হোয়েন দ্য সান অর মুন কামস আপ মানে যখন সূর্য বা চাঁদ উদিত হয়, ইট রাইজেস, এটাকে বলা হয় উদিত হওয়া। হ্যাঁ, তাহলে এইগুলো তেমন একটা লাগবে না। আগের যে 10টা পড়ালাম আপনাদেরকে, সেগুলো সবচেয়ে আর্জেন্ট যে কোনো পরীক্ষার জন্য। ক্লিয়ার? তো প্রিয় দর্শক, যারা আমাদের এক্সপার্ট বইগুলো পড়েন তারা জানেন যে এগুলো কি সুন্দরভাবে ব্যাখ্যা করে করে ভেঙে ভেঙে দেওয়া আছে বইতে। তো সেখান থেকে আমি আপনাদের কাজকে শেখালাম। এবার যাব এমসিকিউ প্র্যাকটিসে। তো চলুন এমসিকিউ প্র্যাকটিসে যাচ্ছি। একদম প্রথম প্রশ্ন, কোশ্চেন 1। এবার আপনারা যারা কমেন্ট করতে ইচ্ছুক কমেন্ট করতে পারেন উত্তরগুলো। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো দেখবো ইনশাআল্লাহ, আর সেই সাথে ব্যাখ্যা করে দিচ্ছি। আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করব। আজকে আলোচনা করছি হচ্ছে আমরা কাম শব্দটির সাথে কখন কোন ভার্ব হলে অর্থটা কি দিবে, অর্থাৎ গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব কাম। কাম ফ্রেজাল নিয়ে আলোচনা করছি। এই কঠিন বিষয়গুলো নিয়ে কিন্তু কেউ আলোচনা করে না, আমি করছি, আপনাদের প্রয়োজন তাই। আমারও হচ্ছে, আমিও মনে রাখার চেষ্টা চালাচ্ছি। এই গ্রুপ ভার্বগুলো না অ্যাডমিশন না জব, মানে এটাকে আলাদা করা যাবে না, সব পরীক্ষাতেই আসে। তো প্রশ্ন 1-এ মাই নেফিউ ড্যাশ চিকেন ফক্স দিস উইক। এখন দেখেন তো বাক্যটার সাথে আপনি একটা তাল মেলানোর চেষ্টা করেন। এখানে কি বোঝানোর চেষ্টা করছে? চেষ্টা করা হচ্ছে মাই নিফিউ চিকেন ফক্স হচ্ছে কি গুটি বসন্ত, তাই না? তো এই চিকেন ফক্স থেকে আমার আত্মীয় এই সপ্তাহে আরোগ্য লাভ করেছে। দেখেন রোগের কথাটা থাকা মানেই হচ্ছে কামের সাথে আরোগ্য লাভ। তো আরোগ্য লাভ মানে ওই যে আমরা একটা সূত্র দিয়েছিলাম, ডাক্তার রাউন্ডে আসে, তার মানে মেডিকেলের ব্যাপার স্যাপার। তাহলে এখানে ইউজ করতে হবে কাম রাউন্ড উইথ। কাম রাউন্ড উইথ। গুড। যারা উত্তর করেছেন আশা করি সবাই বুঝে উত্তর করছেন। ক্লিয়ার? যাচ্ছি 2 নম্বর প্রশ্নে, কোশ্চেন 2। 2 নম্বর প্রশ্নটা, since the time was short, since the time was short, I asked him to dash with a quick answer. 2 নম্বরটা, হ্যাঁ 2 নম্বরটি, since the time was short, I asked him to dash with a quick answer. এটা উত্তর করবেন কিভাবে সেইটা বোঝার জন্য আপনাকে আগে যেতে হবে বাংলা অর্থে। যেহেতু দ্য টাইম ওয়াজ শর্ট, সময় ছিল সংক্ষিপ্ত, আই আস্কড হিম আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, টু ড্যাশ উইথ এ কুইক আনসার।
টু ড্যাশ উইথ এ কুইক আনসার, মানে দ্রুত উত্তরটি দিয়ে দিতে বা উত্তরটি প্রদান করতে। দেখেন এখানে হাজির হওয়া, উদিত হওয়া, নিয়ে আসা, এইরকম অর্থে আমরা লাস্টের দিকে একটা শিখেছি, সেটি হচ্ছে কাম আপ। তাহলে দূরত্বটা কি হবে বলেন? কাম আপ। তাহলে আই আস্কড হিম টু কাম আপ উইথ এ কুইক আনসার, আমি তাকে প্রশ্ন করেছিলাম দ্রুত উত্তরটা নিয়ে আসুন। তো এই যে যে সেন্স গুলো, এগুলো অর্থ ছাড়া কিন্তু পারা যাবে না। তো যাচ্ছি পরের প্রশ্নে। আপনারা জাস্ট খালি উত্তরগুলো শিখে যান, বারবার মনে মনে প্র্যাকটিস করে যান, খুব কমেন্ট করতে হবে না, আপনারা জাস্ট শিখে যান। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর গ্রুপগুলোতে আপনারা আশা করি প্রতিনিয়ত ক্লাসগুলো করবেন। 3 নম্বর প্রশ্ন একটু বড় মনে হচ্ছে, কিন্তু চেষ্টা করলে পারবেন। কোশ্চেন 3 দেখতে পাচ্ছেন কি আপনারা? কোশ্চেন 3, ফার্স্ট ইমপ্রেশন আর ইম্পর্টেন্ট, মানে বলছে প্রথম দর্শনটা খুব গুরুত্বপূর্ণ। বিকজ অথবা হাউ ইউ, কারণ তুমি যেভাবে, ইনিশিয়ালি ক্যান বি অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ হোয়াট ইউ সে, মানে প্রথমে তুমি যা বলবে সেটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ। এখন এখানে উত্তরটি হবে কোনটি? হাউ ইউ কাম অ্যাক্রস, তার মানে হঠাৎ তুমি যখন কাম অ্যাক্রস মানে আমি বলছিলাম যে বাহিরে হঠাৎ কারোর সাথে দেখতে পাওয়া, মানে অ্যাক্রস মানে চারিদিকে ঘুরিয়া, ব্যাপিয়া। তো আপনি হঠাৎ করে বাহিরে ব্যাপিয়া হতে গেলেন, মানে ঘুরতে গেলেন, তখন কারোর সাথে দেখা হওয়া, এটার নাম হলো কাম অ্যাক্রস। এই জন্য এখানে বলছে বিকজ, কারণ হাউ ইউ তুমি কিভাবে কাম অ্যাক্রস, মানে দেখা করলে কারোর সাথে, ইনিশিয়ালি প্রথমেই, ক্যান বি অ্যাজ ইম্পর্টেন্ট এটাই গুরুত্বপূর্ণ হতে পারে, হোয়াট ইউ সে তুমি যা বলতে চাও। ক্লিয়ার? তো প্রথম দর্শনটা যে কারোর সাথে হওয়া চাই চাকচিক্যপূর্ণ। বুঝাতে পারছি? সো 3 এর উত্তরটা হবে কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 4। কোশ্চেন 4 এইটা একদম সহজ, আমি আপনাদের জন্যই ছেড়ে দিলাম, আপনারা দ্রুত উত্তর করবেন। তারপর আমি যাব পরের প্রশ্নে। কোশ্চেন 4, আমি আবার বলছি আজকের ক্লাসটা ধৈর্য ধরে করার ক্লাস, কারণ এই ক্লাসগুলো কিন্তু একটু কঠিন হয়, বোরিং হয়, কিন্তু আপনি শুনতে শুনতে আপনার মাথায় অ্যাডজাস্ট হবে যে আমি কি বলছি সেটা শুনতে থাকেন। কোশ্চেন 4 এ বলা আছে, when the book dash I was very anxious to know about the sales, যখন আমি বই বের করেছিলাম তখন এটা সম্পর্কে উদ্বিগ্ন ছিলাম যে এই বইটি কেমন বিক্রয় হচ্ছিল। হ্যাঁ, তাহলে এখানে বই প্রকাশ করা, যেহেতু বইয়ের বিষয় আসছে, তার মানে বইয়ের বিষয় আসা মানে কামের সাথে প্রকাশ করা অর্থে একটা শব্দ হবে, সেটি হচ্ছে কাম আউট। কাম আউট, কাম আউট। তাহলে 4 উত্তরটা হচ্ছে কাম আউট। আমি যাব এরপর পরের প্রশ্নে। কোশ্চেন 5। আচ্ছা, আমি কিন্তু প্রথমে সব আলোচনা করে নিয়েছি, এখন এগুলো একটা একটা করে ব্যাখ্যা করে দিচ্ছি। আই এম ব্রক, 5 নম্বরে, আই এম ব্রক, আই হ্যাভ টু ড্যাশ অ্যান আইডিয়া ফর মেকিং মানি, ফর মেকিং মানি। আই এম ব্রক কথাটার মানে হচ্ছে আমার কাছে কিছু নাই, আমি কি বলবো, আমি ভেঙে গেছি। কথাটার মানে হচ্ছে এরকম যে আমি নিঃস্ব। I have to come up with an idea for making money. দেখেন, come up with কথাটার মানে হচ্ছে জোগাড় করা, রেডি করা, প্রস্তুত করা, উপস্থিত করা, এরকম। তো come up with an idea মানে আমাকে অবশ্যই একটা ধারণা বের করতে হবে for making money, টাকা উপার্জনের জন্য অবশ্যই একটা ধারণা বের করতে হবে। তো 5 নম্বরের উত্তরটা হচ্ছে come up with, come up with। এরপর আসেন 6 নম্বর প্রশ্ন, কোশ্চেন 6। এইটা দেখেন কিভাবে প্রশ্ন আসছে, গ্রুপ ভার্বের এই প্রশ্নটা কিভাবে আসছে। হাউ ডিড ইউ কাম বাই দ্যাট চেক, হাউ ডিড ইউ কাম বাই দ্যাট চেক, তুমি কিভাবে ওই চেকটি পেয়েছিলে। দেখেন, কাম বাই কথাটা আমি এর আগেও প্রথম দিকে বলে দিয়েছি, কাম বাই মানে হচ্ছে খুঁজে পাওয়া বা কোনো কিছু পাওয়া বা বস্তু পাওয়া। তাহলে এখানে পাওয়া অর্থে আমাকে একটা সিনোনিম খুঁজতে দেওয়া হয়েছে। তো পাওয়া অর্থে এখানে সিনোনিম কোনটা? কোনো কিছু পাওয়া অর্থে এখানে সিনোনিম হচ্ছে অবটেইন। হাউ ডিড ইউ কাম বাই, তার মানে কাম বাই মানে অবটেইন, অবটেইন মানে পাওয়া। সো 6 এর উত্তরটা হচ্ছে 2 নাম্বার। অনেকেই আপনারা উত্তর করছেন, যারা উত্তর করবেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্টে উত্তরগুলো জানাতে থাকেন, আপনারা কমেন্টে উত্তরগুলো জানাতে থাকেন, আমি আপনাদের প্রত্যেককেই দেখছি। এরপর যাব কোশ্চেন 7 এ।
আমরা কিন্তু একটু স্পিডে আগাচ্ছি, কারণ আপনাদেরকেও সময়গুলো যেন আমি ভালো কাজে লাগিয়ে দিতে পারি। 7 নাম্বার, হুইচ অফ দ্য ফ্লোয়িং ফ্রেজেস, নিচের কোন ফ্রেজাল ভার্বগুলো ব্লেম অ্যান্ড ক্রিটিসাইজ, মানে হচ্ছে ব্লেম বা ক্রিটিসাইজ বোঝাবে। এইটা তো পারার কথা প্রত্যেকেরই, যারা শুরু থেকে আলোচনাটা দেখেছেন ধৈর্য ধরে। দেখেন কোশ্চেন 7 কি হবে আনসার? হুইচ অফ দ্য ফ্লোয়িং ফ্রেজাল ভার্ব মিন্স ব্লেম অ্যান্ড ক্রিটিসাইজ? ব্লেম অ্যান্ড ক্রিটিসাইজ, এখানে লক্ষ্য করেন, ব্লেম অ্যান্ড ক্রিটিসাইজ কথাটার মানে ছিল হচ্ছে কোনো কিছু সম্পর্কে মন্দ ধারণা দেওয়া, তার মানে হচ্ছে কাম ডাউন অন, অধিক সমালোচনা করা। প্রথম দিকে বলছিলাম দুইটা প্রিপোজিশন দিয়ে মানে জোর দিচ্ছে, এর মানে হচ্ছে কোনো বিষয় সম্পর্কে অধিক সমালোচনা করছে। কাম ডাউন অন, কাম ডাউন অন, দুইটা। চলে আসি পরের প্রশ্নে, কোশ্চেন 8 এবং 9 একসাথে দুইটি সলভ করেন। 8 এবং 9 দুটো প্রশ্ন একসাথে সলভ করেন। I came dash him at the market. He came dash a good family. এই দুইটা প্রশ্ন কিন্তু আপনারা পারবেন, আমি সময় দিচ্ছি 10 সেকেন্ড, দেখি নিজেরা একটু চেষ্টা করেন। 8 এবং 9 আনসার করবেন। কোশ্চেন 8 এন্ড 9, প্রথমটা বলছে আমি তাকে বাজারে দেখতে পেয়েছিলাম, তাই না? তাহলে 8 নাম্বার কি হবে বলেন? বেশ অনেকে উত্তর করছেন আপনারা, আমি কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি। আচ্ছা, I came অ্যাক্রস হবে প্রথমটা, 8 নাম্বার। কেন? কারণ হচ্ছে যে মার্কেটে গিয়ে হঠাৎ কাউকে দেখতে পেয়েছিলেন, কেম অ্যাক্রস। 9 নাম্বার, হি কেম ড্যাশ এ গুড ফ্যামিলি। দেখেন গুড ফ্যামিলি, নোবেল ফ্যামিলি, রিচ ফ্যামিলি, পোর ফ্যামিলি, এরকম যদি উল্লেখ থাকে তাহলে বুঝবেন যে জন্মগ্রহণ করা অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে হি কেম অফ, হি কেম অফ একটা এফ, হ্যাঁ, হি কেম অফ এ গুড ফ্যামিলি, সে একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করেছিল। বুঝাতে পেরেছি? আচ্ছা, খবরদার আপনারা 8 এ কিন্তু ফ্রম দিবেন না, অনেকে আবার ফ্রম চিন্তা করে, হি কেম ফ্রম, এটা না, এটা হবে কেম অ্যাক্রস, মানে কারোর সাথে হঠাৎ দেখতে পাওয়া। তাহলে 8 9 আশা করি বুঝতে পেরেছেন। 9 নাম্বারটা হচ্ছে অফ। হ্যাঁ, যাচ্ছি পরের প্রশ্নে। 10 11 খুব ঝটপট কমেন্ট দিতে হবে, নিচে ঝটপট কমেন্ট দিতে হবে। কোশ্চেন 10 and 11, আচ্ছা, আপনাদের সাথে খুব বেশি গল্প করার সুযোগ নেই, দ্রুত ক্লাসটি শেষ করছি, কারণ হলো এই ক্লাসে যা কিছু প্রয়োজন সেটা আপনারা নিন, ধৈর্য ধরে ক্লাসটা করেন। 10 এবং 11, কোশ্চেন 10 and 11, 10 এ বলা আছে হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট ড্যাশ, মানে কিভাবে অ্যাক্সিডেন্টটি ঘটেছিল। দেখেন ঘটা অর্থে আমরা প্রথমেই শিখেছিলাম কাম অ্যাবাউট, কাম অ্যাবাউট, হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, কিভাবে দুর্ঘটনাটি ঘটলো, তাহলে কাম অ্যাবাউট। হ্যাঁ, আর 11 নম্বর, হিজ নিউ বুক উইল কাম, তার নতুন বইটা ড্যাশ। খেয়াল করেন, যখনই আপনি কাম ভার্বের সাথে বই পুস্তক পাবেন তখন বুঝবেন যে প্রকাশ পাওয়া অর্থ বোঝাচ্ছে। আর কাম আউট মানে প্রকাশ পাওয়া। আউট মানে কি? কোনো কিছু বাইরে সংবাদ দিয়ে দেওয়া, তার মানে বাইরে বের করে নিয়ে আসা, তার মানে প্রকাশ পাওয়া। সো বই প্রকাশ পেয়েছিল। হিজ নিউ বুক উইল কাম আউট, হিজ নিউ বুক উইল কাম আউট নেক্সট উইক, তার নতুন বইটি আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে প্রকাশ পাবে। আচ্ছা, এরপর যাব হচ্ছে পরের দুটি প্রশ্নে, 12 এবং 13। আচ্ছা, আপনারা বেশ গতিশীল স্টুডেন্ট মনে হচ্ছে, খুব দ্রুত উত্তর করতে পারেন। তো চেষ্টা রাখুন যারা উত্তর করছেন বা ক্লাসটি দেখছেন, উত্তরগুলো করলে আপনারও কিন্তু প্র্যাকটিস হবে। 12 এবং 13, দ্য পেশেন্ট উইল কাম সুন, দ্য পেশেন্ট উইল কাম সুন, ওই যে মনে থাকার কথা যে রোগী যখন সুস্থ হবে, মানে কি হাসপাতালে ডক্টর কিসে আসে? রাউন্ডে আসে, সো কাম রাউন্ড, সেখানে হবে কাম রাউন্ড। 13 নম্বর, হুইচ ওয়ান বেয়ার্স দ্য মিনিং হ্যাপেন টু মিট, মানে সাক্ষাৎ ঘটা, কারোর সাথে দেখতে পাওয়া। দেখতে পাওয়া, বাহিরে গিয়ে হঠাৎ কারোর সাথে দেখা হওয়া, কয়েকটা উদাহরণ দিয়েছি, আরো একটা উদাহরণ দিলাম। 13 নম্বর কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস, তাহলে 13 নম্বর উত্তর হচ্ছে কাম অ্যাক্রস। খুব গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব কাম। বিসিএস বলেন, ব্যাংক বলেন, নিবন্ধন বলেন, অ্যাডমিশন বলেন, সকল পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকবে। যাচ্ছি পরের দুটি প্রশ্নে। 14 নম্বরটা একটু সলভ করি, এটা পারার কথা। সেভারেল নিউ ডিজিজ হ্যাভ কাম অফ ইন দ্য রিসেন্ট ইয়ার, সেভারেল নিউ ডিজিজ হ্যাভ কাম অফ ইন দ্য সেভারেল রিসেন্ট ইয়ার্স। আমি এটা সরাসরি উত্তরটা করে দিলাম। কেন করে দিলাম? আর এই গ্রুপ ভাবটা
এখন আসতে শুরু করেছে। কাম আপ, হ্যাঁ এটা মনে রাখতে হবে, কাম আপ। কাম আপ মানে নতুন ভাবে কোনো কিছু উপস্থিত হওয়া, হাজির হওয়া, দেখতে পাওয়া বা চলে আসা এরকম। তাহলে সেভারাল নিউ ডিজিজ, অনেক নতুন রোগগুলো হ্যাভ কাম আপ মানে উদিত হয়েছে বা বের হয়ে এসছে বা দেখা যাচ্ছে এখন ইন দা রিসেন্ট ইয়ার। তাহলে 14 এর উত্তর হচ্ছে 2 নাম্বার, 14 এর উত্তর 2। কেমন? যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন 15। The company came dash strong criticism from the public. 15 নাম্বারটা, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। The company came dash strong criticism from the public. চেষ্টা করেন উত্তর করতে 15 নাম্বারটা। হ্যাঁ আপনি মনে মনে উত্তর ভেবে নেন, আমি আনসার বলে দিচ্ছি এখনই। The company came dash strong criticism from the public। এখানে এটার বাংলাটা আগে বুঝেন, এই যে বাংলাটা আমি করে দিছি বোঝার সুবিধার্থে। কোম্পানিটি জনগণের কড়া সমালোচনার শিকার হলো। এইবার দেখেন সমালোচনার শিকার হওয়া, এক্ষেত্রে আমি দুটি প্রিপোজিশন, একটা বলছিলাম হচ্ছে ডাউন অন, আর আরেকটা আপনাকে ক্লিয়ার করছি, সেটি হচ্ছে কাম আন্ডার। কাম আন্ডার, আন্ডার মানে কোনো কিছুর অধীনে চলে আসা বা শিকার হওয়া। দেখেন কোম্পানিটি শক্তিশালী সমালোচনার মুখে পড়েছিল জনগণের, তো এই অর্থে এখানে ইউজ করবো কাম আন্ডার। আরেকটা বলেছিলাম কাম ডাউন অন, দুইটাই মনে রাখবেন। সমালোচনা অর্থে দুইটা, কামের সাথে দুইটা প্রিপোজিশন, একটা হচ্ছে কাম ডাউন অন আর একটা হচ্ছে কাম আন্ডার, দুইটাই মনে রাখবেন। ক্লিয়ার? তো প্রিয় দর্শক, আশা করি ক্লাসগুলো আপনার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকন ক্লিক রাখবেন যাতে পুরো ক্লাসগুলো আপনারা পেতে পারেন। এরপরে আসছি 16 নাম্বার প্রশ্ন, কোশ্চেন 16। টু কাম আউট। আমি মোটামুটি আর 4-5টা প্রশ্ন আলোচনা করেই ক্লাসটি শেষ করব। আপনাদের উপকার হচ্ছে, আই থিঙ্ক যারা দেখছেন, আমরা সংখ্যায় যতটুকুই হই বা আপনি একাই দেখছেন সমস্যা নাই, কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। 16 নাম্বার, টু কাম আউট। কাম আউট মানে প্রথমেই বলছিলাম প্রকাশ পাওয়া, তো কাম আউটের আগে টু দিয়েছে, নো প্রবলেম। টু কাম আউট মানে প্রকাশ পাওয়া। টু বিকাম ভিজিবল, টু বিকাম ভিজিবল মানে দৃশ্যমান হওয়ার কথাটার মানেই হচ্ছে কোনো কিছু প্রকাশ পাওয়া। দৃশ্যমান হওয়া মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ পাওয়া। সো 16 নম্বর উত্তর হবে টু বিকাম ভিজিবল। আচ্ছা এরপরে আসেন, যাচ্ছি 17 নম্বর প্রশ্নে। 17, কাম রাউন্ড। এই দিয়ে 4টা প্রশ্ন দিলাম, দেখেন তারপরেও অনেকে ভুলে যাবেন, ভোলার কোনো সুযোগ যেন না দেই, না রাখেন, এই জন্য বারবার দিচ্ছি। কাম রাউন্ড, মেডিকেলে ডক্টর রাউন্ডে আসছে, মনে পড়ছে? তাহলে কাম রাউন্ড মানে কি? আরোগ্য লাভ করা। কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। সো আপনি উত্তরটা দেখে মনে মনে উত্তর করলেই হচ্ছে কুইকলি রিকভার ফ্রম ইলনেস। অসুস্থতা থেকে দ্রুত আরোগ্য লাভ করার নামই হচ্ছে কাম রাউন্ড। আর যাব নেক্সট কোশ্চেনে, কোশ্চেন 18 আর 19। এর পরপরই কিন্তু আজকের ক্লাস শেষ করব আরেকটি প্রশ্ন দিয়ে, বেশি আলোচনা করছি না। 20টি এমসিকিউ সলভ করে দিচ্ছি, তার মানে আপনার সবকিছু মাথায় ঢুকে যাওয়ার কথা। 18 এবং 19, দ্য পেশেন্টস উইল, বলেন এটা কি হবে? একদম সোজা, এতক্ষণ যা বলছি তাই। রোগী দ্রুত কি হলো? কাম রাউন্ড, আরোগ্য লাভ করছে। 19 নাম্বার, হি ওয়াজ আনকনসিয়াস ফর 3 আওয়ার্স বাট হি কাম রাউন্ড ইন হসপিটাল। হ্যাঁ এটাও কি হবে? কাম রাউন্ড, আরোগ্য লাভ করার অর্থে এখানেও কাম রাউন্ড। এবং আজকের শেষ প্রশ্নটার দিকে যাচ্ছি, 20 নাম্বার, কোশ্চেন 20। হাউ ডিড ইউ কাম বাই ইউর লস্ট ওয়াচ। এখানে বলছে কাম বাই মানে কি, কিভাবে তুমি তোমার হারানো ঘড়িটি খুঁজে পেলে। বাকের বাংলাটা বুঝতে পাচ্ছেন? হাউ ডিড ইউ কাম বাই ইউর লস্ট ওয়াচ, তুমি কিভাবে তোমার ঘড়িটি খুঁজে পেয়েছিলে। তাহলে কাম বাই মানে খুঁজে পাওয়া, সন্ধান করতে পাওয়া বা পাওয়া, এক কথায় গেট। তাহলে 20-এর উত্তরটা হচ্ছে কি বলেন? গেট। 20-এর উত্তর গেট, কাম বাই মানে পাওয়া। আপনাদের জন্য আরো দুটি প্রশ্ন থাকছে, 21-22। তারপর আর আলোচনা করবো না, এটা দিয়ে শেষ করবো। হ্যাঁ, কোশ্চেন 21 এবং 22 সলভ করেন। কোশ্চেন 21-22, বুঝতে পারতেছি কি আমরা? 21-22, হাউ ডিড ইউ কাম, ওই যে একটু আগে যেটা আলোচনা করলাম ওইটাই, রিপিট এমসিকিউ বারবার আসছে।
সো এগুলো আপনাদের সব জায়গার জন্যই লাগবে। হাউ ডিড ইউ কাম বাই দ্য ওয়াচ। তারপরে 22 নাম্বার, হি কেম অফ এ ভেরি রিচ ফ্যামিলি। সে একটি বড় ধনী পরিবার থেকে এসেছিল, তার মানে জন্মগ্রহণ করেছিল। আমরা বলছিলাম এইভাবে রিচ ফ্যামিলি পোর ফ্যামিলি থাকলে কেম অফ, আর কেম অফ মানে জন্মগ্রহণ করা। সো এখানে জন্মগ্রহণ করা অর্থে উত্তর কোনটা, এটা আমি জানি অনেকেই খুঁজে পাচ্ছেন না। এই লাস্ট প্রশ্নটি আপনি উত্তর করে তারপর ভিডিও দেখা বন্ধ করবেন, কারণ হচ্ছে এটি হচ্ছে আজকের শেষ প্রশ্ন। 21 নাম্বার আমি বলে দিয়েছি, কাম বাই মানে খুঁজে পাওয়া। এখন বলবেন আপনারা 22 নাম্বারটা কি হবে। 22, হি কেম অফ এ ভেরি রিচ ফ্যামিলি। কেম অফ মানে জন্মগ্রহণ করা, তো জন্মগ্রহণ করা অর্থে কোনটা হবে, অজ ডিসেন্ডেন্ট ফ্রম। এক্স্যাক্টলি, অনেকে উত্তর দিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছি আমি। হি কেম অফ এ ভেরি রিচ ফ্যামিলি, এখানে হবে অজ ডিসেন্ডেন্ট ফ্রম। ডিসেন্ডেন্ট ফ্রম মানে হচ্ছে অবতরণ করা, নামা বা জন্মগ্রহণ করা। ক্লিয়ার? সো এতক্ষণ যারা খুব ধৈর্য নিয়ে কাম গ্রুপ ভার্বটি দেখলেন, তাদেরকে আরো অন্যান্য গ্রুপ ভার্বের আলোচনা দেখার উদাত্ত আহ্বান রেখে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।